সাথে সাথে সেটা রিপোর্ট করবে যে এখানে ধরতে পারোনি। তাহলে আমরা বলছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো সেগুলো কম পরিমাণে দরকার। কম মানে কত কম? আমরা বলছি 100 ppm বা তার চেয়ে কম পরিমাণে প্ল্যান্টের বডিতে থাকে, তাহলে এই নিউট্রিয়েন্ট গুলো অল্প পরিমাণে প্ল্যান্টের জন্য দরকার, কিন্তু অবশ্যই দরকারি কিন্তু কম পরিমাণে দরকার। তাহলে আমরা সিচুয়েশন বুঝলাম হচ্ছে সয়েলের pH যদি নিউট্রাল হয়, নিউট্রাল কন্ডিশনে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো বেশি পরিমাণে অ্যাভেলেবল হয়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বেশি পরিমাণে দরকার এবং সেটা বেশি পরিমাণে অ্যাভেলেবল হয় নিউট্রাল pH। সো দিস ইজ এ ফেভারেবল কন্ডিশন। ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো প্ল্যান্টেড নিউট্রিশনের জন্য বেশি পরিমাণে দরকার এবং এই নিউট্রিয়েন্ট গুলো বেশি অ্যাভেলেবল হয় হচ্ছে নিউট্রাল কন্ডিশনে। সয়েলের pH যদি নিউট্রাল হয়, 7 এর কাছাকাছি হয়, 6.5 থেকে 7.5। আর মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো কম পরিমাণে দরকার, এগুলো বেশি অ্যাভেলেবল হয় হচ্ছে সয়েলটা যদি অ্যাসিডিক হয়, pH less than 5.5। আর যদি pH নিউট্রাল হয় তো সেই অবস্থায় ম্যাক্রোনিউট্রিয়েন্ট বেশি পরিমাণে অ্যাভেলেবল হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট কম পরিমাণে অ্যাভেলেবল হয়। এন্ড দ্যাট ইজ দ্য ডিজায়ারেবল কন্ডিশন, কারণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো প্ল্যান্টের জন্য বেশি দরকার, মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো কমই দরকার। সো neutral pH is more favorable for growing crops. On the other hand, if the soil is acidic, soilটা যদি acidic হয় তাহলে acidic কন্ডিশনে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কম পরিমাণে অ্যাভেলেবল হয়, যেটা বেশি দরকার প্ল্যান্টের জন্য, সেটা কম পরিমাণে অ্যাভেলেবল হচ্ছে। মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো বেশি পরিমাণে অ্যাভেলেবল হয়, যেটা আসলে কম দরকার। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট কম দরকার কিন্তু তার অ্যাভেলেবিলিটি বেশি, এবং এই নিউট্রিয়েন্ট গুলোর বিহেভিয়ার এমন যে এটা প্ল্যান্টের জন্য দরকার, সেটা ঠিক আছে, কম পরিমাণে দরকার, এবং এই নিউট্রিয়েন্ট গুলো যদি বেশি পরিমাণে সয়েলে অ্যাভেলেবল হয়, প্ল্যান্ট যদি বেশি পরিমাণে আপটেক করে, তাহলে প্ল্যান্টের মধ্যে ওই এলিমেন্ট গুলোর, নিউট্রিয়েন্ট গুলোর টক্সিসিটি সিমটম শো করে, যেমন অ্যালুমিনিয়াম টক্সিসিটি, আয়রন টক্সিসিটি, ম্যাঙ্গানিজ টক্সিসিটি, জিঙ্ক টক্সিসিটি। এগুলো কিন্তু নিউট্রিয়েন্ট, এক্সেপ্ট অ্যালুমিনিয়াম। আয়রন নিউট্রিয়েন্ট, ম্যাঙ্গানিজ নিউট্রিয়েন্ট, জিঙ্ক নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু এগুলো যদি বেশি পরিমাণে অ্যাভেলেবল হয় তাহলে টক্সিসিটি শো করে। So that condition is not favorable. Therefore, acidic soil is not favorable for growing crops in terms of nutrient availability. Is it clear? This is how soil pH has a significant role in nutrient availability. এখানে আমরা একটা ফিগার দেখছি। বিভিন্ন নিউট্রিয়েন্ট গুলোর কথা বলা হয়েছে, জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম, আয়রন, ম্যাঙ্গানিজ, ফসফরাস। হ্যাঁ বলো। স্যার স্লাইড ছোট অন করলে ভালো হয় স্যার। স্যার দেখতে পাচ্ছ না? এটা অন করা আছে স্যার, বড় করলে স্যার এর চেয়ে বড় হবে না তো আর। প্রেজেন্টেশন মোডে আছে আমার। আমাদের স্যার ওই যে পিএইচএস মাস্টার ভেরিয়েবল ওই উইন্ডোটাই এখনো আছে স্যার, পরে যে ছবিটা সেটা আসেনি স্যার। এটা আসে নাই না স্যার। একটা স্যার আপনি সম্ভবত অন্য উইন্ডো শেয়ার করতেছেন। অন্য উইন্ডো? কোন কথা বলো? হাজারো বিপদ। ওকে, স্টপ শেয়ার, আবার শেয়ার করি। এখন দেখতে পাচ্ছ? এখন আগের মতনই স্যার। ফিগার 9.11। জি স্যার, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, গুড। তাহলে আমরা এখানে বলছি যে বিভিন্ন নিউট্রিয়েন্ট দেখা যাচ্ছে,
আর উপরে একটা স্কেল আছে, হরাইজন্টাল স্কেল, সেখানে পিএইচ 9 থেকে 9, 8, 7, 6, 5, 5 থেকে 9 পর্যন্ত পিএইচ দেখাচ্ছে। এখন আমরা যে একটা শেডেড পার্ট দেখা যাচ্ছে, that covers 5.5 to 7, এবং এক্ষেত্রে যে বিভিন্ন ওয়েজ গুলো আছে, এই ওয়েজের যে ওয়েটটা ইন্ডিকেট করছে যে ওই নিউট্রিয়েন্টটা কতটুকু অ্যাভেলেবল। একটা ওয়েজের যে উইথ, প্রস্থ যেটা, সেই প্রস্থটা ইন্ডিকেট করে এই নিউট্রিয়েন্টটা কতটুকু অ্যাভেলেবল। কিছু কিছু নিউট্রিয়েন্ট যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, এগুলোকে আমরা দেখছি 5.5 পর্যন্ত এর অ্যাভেলেবিলিটি বেশি, তারপরে এটা একটা শার্প ওয়েজের মতো হয়েছে, তাহলে তার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, এই নিউট্রিয়েন্ট গুলো অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। তাহলে 5.5 থেকে 7 এর মধ্যে ব্যাকটেরিয়া, ফাঞ্জাই অ্যাক্টিভিটির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন হাই, পটাশিয়ামের অ্যাভেলেবিলিটি a little low at 5.5, কিন্তু 6 থেকে এটা বেশি। সালফারও একই অবস্থা, 6 থেকে এটা হাই, ইভেন 5.5 থেকে এটা হাই। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামও হাই, ফসফরাস হাই অলসো, আয়রন, ম্যাঙ্গানিজ এটা বেশি, এবং এরপরের থেকে এটা কমেছে। এবং এটা পিএইচ যখন লো তখন কিন্তু আরো বেড়েছে, দেখো বামের দিকে পিএইচ লো, এবং সেদিকে এই ওয়েস্টার ওয়েট আরো বেড়েছে। molybdenum it behaves differently. molybdenum এটা একটা exceptional element, a nutrient element in terms of its availability in relation to pH. এরকম যদিও এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু এটা বিহেভ করে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা এক্সেপশন, কপার, বোরন এন্ড জিঙ্ক। তাহলে সবগুলো নিউট্রিয়েন্টের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এর অ্যাভেলেবিলিটি 5.5 থেকে 7, এই রেঞ্জের মধ্যে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি ভালো। So that is the suitable pH range. A pH range of about 5.5 to 7 seems to be best to promote the availability of plant nutrients. In short, if the soil pH is suitably adjusted for phosphorus, the other plant nutrients, if present in adequate amount, will be satisfactorily available in most cases. So এখানে একটা very important point, সেটা হচ্ছে phosphorus. Phosphorus তো অনেক সময় বলা হয় it's a key for adjusting pH in relation to nutrient availability. তুমি একটা সয়েলের নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কেমন, তুমি যদি চাও তাহলে তোমাকে সবগুলো অ্যানালাইসিস করতে হবে। কিন্তু আমরা যদি সিম্পলি যদি দেখি যে if the phosphorus availability is high or not, phosphorus availability যদি সাফিসিয়েন্ট থাকে, আমরা ধরে নেই other nutrients will be sufficiently available. যেমন আমরা এখানে দেখো ফসফরাস, অন্য নিউট্রিয়েন্ট গুলো কখনো বেড়েছে কখনো কমেছে। ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাস যখন বেশি, সব নিউট্রিয়েন্টই তার অ্যাভেলেবিলিটি সাফিসিয়েন্ট। ফসফরাস হায়ার পিএইচ এও ফসফরাস অ্যাভেলেবিলিটি কম, আবার পিএইচ যদি লো হয় তবু ফসফরাসের অ্যাভেলেবিলিটি। তাহলে হাই পিএইচ হলেও দ্যাট ইজ নট গুড ফর ফসফরাস অ্যাভেলেবিলিটি, লো পিএইচ হলেও দ্যাট ইজ নট গুড ফর ফসফরাস অ্যাভেলেবিলিটি ইন সয়েল। তাহলে আমরা যদি if we just adjust soil pH in relation to phosphorus, that will be sufficient for the availability of all other nutrients required by plants. Is this statement clear? আমি যে কথাটা বললাম এটা এতটুকু কি ক্লিয়ার কিনা? How phosphorus is a key element for adjusting soil pH in relation to nutrient availability. বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আবার একটু বলেন।
আমরা এখানে বলছি যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টের জন্য এখানে একটা করে ওয়েট বা একটা করে বার কিন্তু আছে, লেফট টু রাইট অর রাইট টু লেফট, একটা করে বার আছে। বারটার প্রস্থ এক এক জায়গায় কোথাও কমে গেছে, কোথাও বেড়ে গেছে, এবং দ্যাট ইজ রিলেটেড টু দ্য স্কেল অ্যাবাভ, উপরে যে স্কেলটা সেই স্কেলের সাথে এটা রিলেটেড। এরকম আমরা যখন দেখি নাইট্রোজেন, নাইট্রোজেন 9-এ হাইলি অ্যাভেলেবল, 8-এ অ্যাভেলেবল, 7-এ অ্যাভেলেবল, 6-এ অ্যাভেলেবল, 6.5 পর্যন্ত এটা ইটস ফাইন। 6.5 এর পরে দেখো এটা কমে গেছে। একইভাবে আমরা যদি পটাশিয়ামের কথা দেখি, পটাশিয়ামও একইভাবে অ্যাভেলেবল, এবং এটা যখন পিএইচ কমছে তখন পটাশিয়ামের অ্যাভেলেবিলিটি কমে গেছে। তো সালফারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সালফার এ পর্যন্ত অ্যাভেলেবল, তারপরে 5.5 এর পরে সালফার অ্যাভেলেবিলিটি কমে গেছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটাও sufficiently available at neutral pH 5.5 to 7, acidic to neutral. আয়রন, ম্যাঙ্গানিজ আমরা দেখতে পাচ্ছি যে এটা কম পরিমাণে প্লান্টের জন্য দরকার, কিন্তু 5.5 এর আগে কিন্তু এটার অ্যাভেলেবিলিটি অনেক হাই। যার কারণে সয়েলের পিএইচ যদি 5.5 এর চেয়ে কম হয় তাহলে এটা এত বেশি অ্যাভেলেবল হবে সেটা টক্সিক হয়ে যেতে পারে, যেটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তাই। কপার, বোরন, জিঙ্ক এরাও sufficiently available. তাহলে এরা সবই অ্যাভেলেবল, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাস এটা যখন 5.5, ফসফরাস যখন পিএইচ যখন 5.5 তখন এতটুকু অ্যাভেলেবল, পিএইচ যখন 7 তখন এতটুকু অ্যাভেলেবল, 7 এর পরে কিন্তু ইটস গেটিং লোয়ার, এর অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে when the pH is below 5.5 তখনও কিন্তু ফসফরাসের অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। তাহলে ফসফরাস এর সাথে ফসফরাস যদি আমরা হায়ার পিএইচও এটা লেস অ্যাভেলেবল, লোয়ার পিএইচও এটা লেস, এর জন্য একটা সাফিসিয়েন্ট একটা রেঞ্জ আছে, আমরা সেই রেঞ্জটা বলছি 5.5 থেকে 7। এই রেঞ্জটার মধ্যে যদি আমরা সয়েল পিএইচ মেইনটেইন করতে পারি তাহলে ফসফরাস সাফিসিয়েন্টলি অ্যাভেলেবল হবে, এবং ফসফরাস অ্যাভেলেবল হওয়ার সাথে সাথে আদার নিউট্রিয়েন্ট গুলো এই রেঞ্জের মধ্যে সাফিসিয়েন্টলি অ্যাভেলেবল হচ্ছে। এই জন্য আমরা বলছি যে সয়েল পিএইচ যদি আমরা ফসফরাসের সাথে অ্যাডজাস্ট করি, আমরা জাস্ট যদি চেক করি যে সয়েলের পিএইচ এত আছে, এই কন্ডিশনে ফসফরাসের অ্যাভেলেবিলিটি কত, যদি দেখি যে ফসফরাসের অ্যাভেলেবিলিটি সাফিসিয়েন্ট ফর প্ল্যান্ট নিউট্রিশন, তাহলে that will be sufficient for other nutrients also. এই জন্য phosphorus sometimes it is called a key to the adjustment of soil pH in relation to nutrient availability. ক্লিয়ার করতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে নাকি you have got problem? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে মলিবডেনাম এক্সেপশনাল বিহেভিয়ার করছে ক্ষেত্রে সেটা কি কোনো কারণ আছে? সে কি কারণে এমনটা হচ্ছে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইটস এ বিহেভিয়ার ইন এই এটার বিহেভিয়ারটাই হচ্ছে এমন, এই নিউট্রিয়েন্ট গুলো তোমার দেয়ার রেসপন্স টু সয়েল অ্যাসিডিটি, রেসপন্স টু অ্যাসিডিটি যখন আমরা চিন্তা করি তখন মলিবডেনামের যে কেমিস্ট্রি, আই উইল নিড টু গো ডিপ ইনটু দ্য কেমিস্ট্রি। মলিবডেনামের যে কেমিস্ট্রি সেটা আসলে হায়ার পিএইচ এর সাথে সেটা that becomes more available from the soil surfaces. সয়েলের যে exchangeable site আছে, exchangeable site থেকে more molybdenum comes to the solution when the pH is neutral, যেটা আমরা বলছি অন্যান্য ম্যাক্রো এলিমেন্টের মতো। ম্যাক্রো এলিমেন্ট যেমন বিহেভ করে, মলিবডেনামের বিহেভিয়ারটা অনেকটা সেম, যদিও এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু তার বিহেভিয়ারটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মতো in relation to soil pH. Soil pH এর সাথে মলিবডেনামের বিহেভিয়ারটা অনেকটা ম্যাক্রোনিউট্রিয়েন্টের মতো। It behaves out of their group. নিজের গ্রুপের যে বিহেভিয়ার তার বাইরে গিয়ে সে অন্য গ্রুপের মেম্বারদের মতো বিহেভ করে। How can you decrease alkalinity in soil? How can you increase soil pH? আমরা যদি কোনো একটা সয়েলকে যদি দেখি যে অ্যাসিড সয়েল, অ্যাসিড সয়েল যদি হয় তাহলে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কথা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে এই সয়েলের মধ্যে আমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো will be less available. মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো একটু হোল্ড করো, দেলোয়ার স্যার এখন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার পাঠিয়েছি স্যার, আমি ওই যে পরীক্ষা পরপরই পাঠিয়েছি। জি স্যার, একটা সয়েল যদি অ্যাসিডিক হয় তাহলে ডেফিনেটলি সেখানে ক্রপ প্রোডাকশন প্রবলেম হবে। আমরা দেখলাম যে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি এফেক্টেড হবে। তাহলে হোয়াট ইজ দ্য রেমিডিয়াল মেজারটা কি হবে? কি করতে হবে আমাদের? একটা সয়েল যদি অ্যাসিডিক হয় তাহলে কি করা উচিত? স্যার চুন অ্যাড করা যেতে পারে। চুন অ্যাড করা যেতে পারে, দ্যাটস এ গুড আনসার। তাহলে একটা সয়েল যদি অ্যাসিডিক হয় তাহলে সেখানে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি প্রবলেম হবে, এবং সেটাকে কারেক্ট করার জন্য, সেটাকে ম্যানেজ করার জন্য a widely used management is liming, যেটা জানা বলেছে যে লাইমিং করতে হবে, চুন অ্যাড করতে হবে, চুন অ্যাড করলে তার pH বাড়বে। এখন আমার যদি কোনো একটা সয়েল অ্যালকালাইন হয় আর pH হাই, যেটা আবার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটির জন্য খারাপ, তো ওই সয়েলটার pH আমি কমাতে চাই, then what to do? স্যার অ্যামোনিয়াম সালফেট ইউজ করতে পারেন। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট ইউজ করলে কি হবে? স্যার যতদূর মনে পড়ছে এটা অ্যাসিডিক ইন নেচার, তো সেক্ষেত্রে অ্যাসিডিটি বাড়াবে, তো আরো তোমার অ্যাসিডিটি বাড়াবে, কিন্তু আমরা যখন এটা আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে ইটস এ ওয়ে অফ ইনক্রিজিং অ্যাসিডিটি ডেভেলপমেন্ট, বাট ইট উইল টেক লং। তো তোমার তো ডাইরেক্ট অ্যাকশন দরকার, ক্রপ প্রোডাকশন করতে চাও, তো তুমি ইমিডিয়েটলি এটা কয়েক বছরের পর বছর ক্রপিং করলে, আমরা যেটা বলি যে অ্যামোনিয়াম সালফেট ইউজ করলে অ্যাসিডিটি বাড়ে, অ্যাসিডিটি ডেভেলপ করে, এটা দ্যাট টেকস এ লং টাইম। কিন্তু আমরা যেমন চুনের কথা বললাম, চুন প্রয়োগ করলে ইনস্ট্যান্টলি সয়েলের অ্যাসিডিটি কমে যায়, সয়েলটা নিউট্রালের কাছাকাছি হয়, ইউ ক্যান ডু ক্রপ প্রোডাকশন। যাদের বাড়ি রংপুর, দিনাজপুরের দিকে আছে, ওদিকে দেখবা যে পঞ্চগড়ের ওদিকে আছে, তারা কিন্তু নিশ্চয়ই দেখেছো যে application of lime is a very common practice in those areas because the soil is acidic. Acid soil তারা
চুন দেয়, চুন দিলে সাথে সাথে pH-টা রেজ করে and it becomes favorable for crop production and favorable for nutrient availability. So is there any management like that for Sir, urea continuously add kora. that will also take long time. That is also true, but that will take long time. যেমন লাইমিং এর মতো কাজ করবে না, লাইমিং যেমন so that's a question to you. এটা তোমাদের প্রতি কোশ্চেন থাকলো, এটা ক্লাস শেষে আমাকে বলবা, আমরা একটু প্রসিড করি। সয়েল বাফারিং। বাফার আমরা জানি যে বাফার মিন্স বাফারিং। আমরা যখন আগে if we think about 10 years back, তখন যে ইন্টারনেট ছিল, ইন্টারনেটে আমরা যখন ক্লিক করতাম it starts moving, ঘুরতে থাকতো, অনেকক্ষণ পরে একটা পেজ আসতো, এটাকে আমরা বলি বাফারিং। বাফারিং মিন্স রেজিস্ট্যান্স, মানে চেঞ্জ হতে দেয় না, চেঞ্জটাকে it controls the change, it holds changing. তাহলে buffering capacity of soil particularly refers to resistance to a change in the pH of soil solution. তাহলে বাফার যেগুলো, বাফারের তার ইনহেরেন্ট ক্যাপাবিলিটি হচ্ছে ওই সলিউশনটার pH চেঞ্জকে বাধা দেয়। তোমরা এগুলো কেমিস্ট্রিতে পড়েছো। We know an equilibrium exists between adsorbed and solution hydrogen ion. আমরা জানি যে সয়েলের মধ্যে দুই ধরনের হাইড্রোজেন আয়ন থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন আয়ন আর একটা রিজার্ভ হাইড্রোজেন আয়ন, পটেনশিয়াল হাইড্রোজেন আয়ন। Potential বা রিজার্ভ হাইড্রোজেন আয়ন হচ্ছে these hydrogen ions are adsorbed on the soil colloids. Our active hydrogen ions are the ions that are present in the soil solution. তাহলে এই যে adsorb বা reserve hydrogen ion, that has a strong influence in the buffering capacity of the soil. So that is all that controls the changes in pH. আমরা এখানে দুটো সয়েল চিন্তা করি, একটা সয়েল পামের যে সয়েলটা, that soil has got high CEC, ডানের সয়েলটা লো CEC। রিজার্ভ অ্যাসিডিটি হচ্ছে এই যে ব্লু কন্টেইনার, যেটা এই পুরোটা হচ্ছে রিজার্ভ অ্যাসিডিটি, আর অ্যাক্টিভ অ্যাসিডিটি হচ্ছে এই ডান পাশের যে স্লিম যে কন্টেইনারটা, এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাসিডিটি। আর লো সিইসি সয়েল যেটা, সেই সয়েলের এটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে রিজার্ভ অ্যাসিডিটি, অ্যাক্টিভ অ্যাসিডিটি। নাও হোয়াট হ্যাপেন্স, very little lime is added. আমরা যদি অল্প পরিমাণে লাইম অ্যাড করি, লাইম অ্যাড করলে that will neutralize the active acidity in soil. তাহলে দুই পাশেই যে আমরা আগে যাই, দুই পাশেই তার যে অ্যাসিডিটি, এটাকে যদি আমরা pH বলি সয়েলের এই রেঞ্জটা, আর এই সয়েলের pH আমরা জানি যে আমরা যখন সয়েলের pH মেজার করি, আসলে ওই সয়েলটার যে হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়নটাকে মেজার করি, দ্যাট ইজ অ্যাক্টিভ অ্যাসিডিটিটা মেজার করি। যখন আমরা হাই সিসি সয়েলের pH মেজার করব, এর pH হবে এই লেভেলে, এখানে। লো সিসি যে pH মেজার করব, সেটা হবে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেভেল থেকে দুটোরই pH সমান। এখন এই দুটো স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, স্লাইড দেখা যাচ্ছে না, আগেরটা শো করতেছে। এটা কেন হচ্ছে? এখন দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে স্লাইড? না স্যার, আগেরটাই শো করতেছে। I don't know. I don't know what to do. Let's see. স্যার, এখন আসছে। হ্যাঁ, তাহলে আমরা দুটো সয়েলকে এখানে কনসিডার করছি। একটা সয়েল হচ্ছে হাই সিসি সয়েল, লো সিসি।
CEC কি মনে আছে? What is CEC? Cation exchange capacity. Sum total of exchangeable cation present in a soil. The soil exchangeable cation কি পরিমাণ আছে সেটাই তার CEC ইন্ডিকেট করে। তার মানে exchangeable সাইটে কি পরিমাণ হাইড্রোজেন আয়ন আছে সেটা হচ্ছে রিজার্ভ অ্যাসিডিটি। একই ভাবে লো CEC এর ক্ষেত্রে এটা হচ্ছে রিজার্ভ অ্যাসিডিটি। On the other hand, active acidity কথা যদি চিন্তা করি, active acidity দুটো সয়েলের ক্ষেত্রে সমান, কারণ এই যে ব্লু কন্টেইনার অ্যাক্টিভ অ্যাসিডিটি এই দুটো ওয়েট একই এবং হাইট একই। তাহলে এই সয়েলটাতে অ্যাক্টিভ অ্যাসিডিটি আমরা জানি যে এই অ্যাসিডিটি আসলে ইন্ডিকেট করে সয়েলের পিএইচ কত হবে। এই সয়েলে যদি আমরা কিছু পরিমাণে লাইম অ্যাড করে দেই, লাইম অ্যাড করার সাথে সাথে আর পিএইচ কি হবে? হাইড্রোজেন আয়ন গুলো নিউট্রালাইজ হয়ে যাবে। নিউট্রাল হওয়ার পরে there will be an equilibrium reactions. তখন এই রিজার্ভ অ্যাসিডিটি থেকে এই যে ফার্স্ট যে নিউট্রাল হয়েছিল এই রিজার্ভ অ্যাসিডিটি থেকে সয়েল সলিউশনে হাইড্রোজেন আয়ন সে কন্ট্রিবিউট করে তার ফাইনালি তার পিএইচ চেঞ্জ হবে মাত্র এতটুকু। এই যে রেড মার্ক যতটুকু আমরা দেখাচ্ছি এতটুকু চেঞ্জ হবে। On the other hand, low CEC soil যেটা তার pH চেঞ্জ হবে এতটুকু। This is how reserve acidity contributes to buffering capacity in soil. একটা soil-এর buffering capacity কত হবে তার উপর reserve acidity has got a very strong effect. তাহলে আমরা বলতে পারছি কি দুটো সয়েল যদি এমন হয় যে একটা সয়েল তার CEC অনেক হাই আর একটা সয়েল তার CEC লো। CEC হাই কখন হয়? কোন সয়েলের CEC বেশি? হাই CEC একটা সয়েল তার যে একটা ক্যারেক্টার বলতে পারো কখন CEC হাই হয় বা কখন লো হবে? হাই CEC, লো CEC। স্যার হাই সিইসি তে ক্লে কন্টেন্ট বেশি হবে। হ্যাঁ, তোমার এই আনসারটা আমি নিচ্ছি। অর্গানিক ম্যাটার হাই। অর্গানিক ম্যাটার হাই, গুড। তাহলে এরা বেশি থাকলে কেন হাই হবে? কারণ these clay particles and organic matter, they have got enormous binding sites, exchange sites. এই এক্সচেঞ্জ সাইটে অনেক পরিমাণে ক্যাটায়ন গুলো সে ধরে রাখে। যত ক্যাটায়ন ধরে রাখে তার মধ্যে হাইড্রোজেন আয়ন ধরে রাখে। তাহলে হাই সিএসি হলে তার বাইন্ডিং সাইট অনেক বেশি, সেখানে অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন আছে। একইভাবে লো সিএসি এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু সিএসি লো, তার বাইন্ডিং সাইটে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম, তাহলে সে খুব বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন কন্ট্রিবিউট করতে পারবে না সলিউশনে, ফলে তার চেঞ্জ অফ পিএইচটা অনেক বেশি হবে। অন দ্য আদার হ্যান্ড, সয়েলের সিইসি যদি হাই হয় তার চেঞ্জ অফ পিএইচটা কম্পারেটিভলি কম হবে। তাহলে একটা সয়েলের বাফারিং ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে সেই সয়েলের পিএইচ চেঞ্জ করার জন্য তোমাকে অনেক বেশি পরিমাণে লাইম অ্যাড করতে হবে, কারণ তার যে রিজার্ভ অ্যাসিডিটি সেটা তার চেঞ্জ অফ পিএইচ কে রেসিস্ট করবে। অন দ্য আদার হ্যান্ড, সয়েলের সিইসি যদি লো হয় সে চেঞ্জ অফ পিএইচ কে ওই পরিমাণে রেজিস্ট করতে পারবে না, ফলে তার পিএইচ চেঞ্জটা বেশি হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? স্যার আবার একটু বললে ভালো হয়। How buffering capacity influencing change of soil pH. CEC, buffering capacity and pH, the relationship. আবার বলবো, ওকে, আমরা CEC বলতে জানি যে this is the sum total of exchangeable cations present in a soil. CEC একটা সয়েলের টোটাল এক্সচেঞ্জ সাইট যত আছে
সমস্ত সাইট গুলোকে ফুলফিল করার জন্য, স্যাটিসফাই করার জন্য দে হোল্ড পজিটিভ চার্জ আয়ন্স, কলোয়েডস, ক্লে, পার্টিকেল, হিউমাস, এগুলো হচ্ছে সয়েলের কলোয়েড। এগুলো নেগেটিভলি চার্জ হওয়ার কারণে সে পজিটিভ চার্জ আয়নগুলোকে ধরে রাখে। তাহলে হাই সিইসি সয়েলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়নও রিজার্ভ অ্যাসিডিটি তার হাই থাকবে। অন দ্য আদার হ্যান্ড লো সিইসি ক্ষেত্রে রিজার্ভ অ্যাসিডিটি কম্পারেটিভলি কম হবে। আর কোন একটা সলিউশনের যে হাইড্রোজেন আয়ন আর তোমার রিজার্ভ যে হাইড্রোজেন আয়ন, দ্যাট ইজ পোটেনশিয়াল হাইড্রোজেন আয়ন, এর মধ্যে সবসময় একটা ব্যালেন্স মেনটেন করে। যখনই কোনো কারণে যদি সলিউশনের পিএইচ ড্রপ করে, তখন রিজার্ভ সাইট থেকে হাইড্রোজেন আয়ন সলিউশনে কন্ট্রিবিউট করে, ফলে যে ড্রপটা হয়েছিল সেটা আবার রেজ করে it comes to an equilibrium point. এখন এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আনার যে ক্যাপাসিটি, দ্যাট ডিপেন্ডস অন দ্য রিজার্ভ অ্যাসিডিটি। এখন রিজার্ভ অ্যাসিডিটি যদি বেশি হয়, তাহলে সে কিন্তু চেঞ্জটাকে বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে চেঞ্জটাকে কমায় দেবে। অন দ্য আদার হ্যান্ড, সেটা যদি রিজার্ভ অ্যাসিডিটি যদি কম হয়, তাহলে সে চেঞ্জটাকে খুব বেশি রেজিস্ট করতে পারবে না, ফলে সেখানে পিএইচ চেঞ্জটা বেশি হবে। বুঝতে পারছি স্যার। So this is how buffering capacity helps. So তোমরা যে কথাগুলো বলছো, buffering capacity of soil depends on CEC and percentage base saturation of soil. Higher is the CEC of soil, greater will be the buffering capacity. CEC যত বেশি হবে, buffering capacity তত বেশি। Again, CEC of soil varies with soil organic matter and clay content also. In this case, soil containing high organic matter and clay, application of lime would be larger to drive a given rise in soil pH. Now come to the point base. Base material আমরা যেটা ইউজ করি, liming material যে ইউজ করি, and these are the substances which decreases the hydrogen ion concentration in soil. আসলে তো the change or activity of soil pH is the activity of hydrogen ion. তাহলে আমাকে soil pH বাড়াতে হলে বা কমাতে হলে তার হাইড্রোজেন আয়নকে কন্ট্রোল করতে হবে, হাইড্রোজেন আয়নকে নিউট্রালাইজ করা বা হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়িয়ে দেওয়া। সেটা করলে আমার তার পিএইচ চেঞ্জ হবে। তাহলে লাইমিং বলতে আমরা বোঝাচ্ছি addition of hydroxyl ion and carbonates. They will actually increase the hydrogen ion, they will actually increase the pH of that particular soil. Base material, they react with hydrogen and remove it from soil solution. স্যার আগের স্লাইডে শো করতেছে স্যার। বারবার সামনে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। এখন দেখতে পাচ্ছো? জি স্যার। এটা দেখাচ্ছে হাইড্রোক্সিল আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। জি স্যার, এখন দেখা যাচ্ছে। তাহলে হাইড্রোক্সিল আয়ন যদি somehow is added into the system, তাহলে সেটা হাইড্রোজেন আয়নকে নিউট্রালাইজ করবে, ফলে তার পিএইচটা রেজ করবে। এবং কার্বনেটও একইভাবে, কার্বনেট যদি আমরা সয়েলে অ্যাড করি, সেটাও হাইড্রোজেন আয়নকে নিউট্রালাইজ করবে, বাইকার্বনেট ফর্মেশন হবে, ফলে সয়েলের অ্যাসিডিটি কমে যাবে, অ্যালকালিনিটি বাড়বে, সয়েলটা নিউট্রালাইজেশনের দিকে যাবে। কমন বেসিস চেঞ্জ হয়েছে স্লাইড? আমরা কি পরের স্লাইডে যেতে পেরেছি? না স্যার, ওই হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন আয়ন ওইটাই দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে স্যার।
তাহলে আমরা স্লাইডের প্রেজেন্টেশন না যাই, প্রেজেন্টেশনটা মনে হয় প্রবলেম করছে। দেখা যাচ্ছে? জি স্যার। বোঝা যাচ্ছে তো না লেখাগুলো? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড জানি, ইটস অ্যান অ্যালকালি। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি, তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন ওয়াটারের মধ্যে কন্ট্রিবিউট করবে সলিউশনের মধ্যে। একইভাবে ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা অ্যাড করি, ক্যালসিয়াম কার্বনেটও তোমার সলিউশনের মধ্যে ক্যালসিয়াম এবং কার্বনেট কন্ট্রিবিউট করবে, এবং আলটিমেটলি they will neutralize the solution, neutralize the hydrogen ion in the solution, and they will increase the pH of their soil. তাহলে আমরা যেটা বলেছি যে তোমরাই বলেছো লাইমিং করে আমরা সয়েলের পিএইচ বাড়াতে পারি। Generally used limes are calcium and magnesium carbonates, calcium carbonate, magnesium carbonate. এই লাইমিং ম্যাটেরিয়াল গুলো আমরা সয়েলে অ্যাড করি সয়েলের পিএইচ বাড়ানোর জন্য। What actually happens? What is the underlying principle? How calcium carbonate increases soil pH? আমরা যদি দেখতে চাই, ক্যালসিয়াম কার্বনেট আমরা যখন জমিতে অ্যাড করি, reaction with water, it dissolves in water and dissociates as calcium and carbonate, and that carbonate then reacts with hydrogen ion and forms bicarbonates, and bicarbonate contribute to higher pH in the soil. তাহলে কি হচ্ছে, আলটিমেটলি ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা হাইড্রোজেন আয়নের রিঅ্যাকশন হচ্ছে, ক্যালসিয়াম এবং bicarbonate form করছে, and both of them will finally contribute to increasing the pH of that particular soil. তাহলে এটাই ফাইনালি তোমার সয়েলের পিএইচটা বাড়িয়ে দেবে। কারণ ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়াম এটা একটা বেসিক ক্যাটায়ন, এটা সয়েলের মধ্যে যে অ্যাসিড ক্যাটায়ন গুলো আছে তার সাথে এক্সচেঞ্জ সাইডে যাবে, এক্সচেঞ্জ সাইডে গিয়ে অ্যাসিড ক্যাটায়ন গুলোকে সরায় দিবে। আবার বাইকার্বনেটস যেটা, bicarbonates will also, it is coming from the neutralization of hydrogen ion, so both of them contributing to increasing soil pH. Yeah, like I said. Yes sir. So this is how liming increases soil pH. Right. এখানে যাচ্ছি না। So liming, আমরা জানি already, liming is the action of amendment of calcium and magnesium into the soil. Calcium, magnesium add করে আমরা finally, the purpose is to increase the pH of that soil. Our target is to increase soil pH to 6 to 7.5. এই রেঞ্জের মধ্যে নিতে চাই, কারণ হচ্ছে that is the favorable range for successful crop production. And what are the purposes of liming? To increase the pH, to supply calcium and sometimes magnesium. এবং এখানে বলা হচ্ছে কারণ আমরা জানি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, these are nutrients also. তাহলে এটা যখন জমিতে আমরা অ্যাপ্লাই করি, জমিতে ultimately calcium, magnesium nutrients হিসেবে অ্যাড হচ্ছে। And to reduce the toxicity of aluminum, manganese, iron. আমরা জানি যে under acidic condition aluminum, manganese, iron এদের availability বেড়ে যায়, so আমরা যখন লাইমিং করছি এদের availability কমে যাবে, এবং ultimately we can avoid the toxicity from these three elements like aluminum, manganese, iron. So these are the purposes of liming, and these are the list of liming materials available in the market, available for using in the soil, but all are not available and used. The mostly used liming material is calcic limestone, calcium carbonate, যেটা এটাই এটাকে এগ্রিকালচার লাইম বলে, এবং এটাই জমিতে বেশি পরিমাণে ইউজ হয়।
And there are some other options like dolomitic lime, calcium magnesium carbonate, quick lime, calcium oxide, hydrated lime, calcium hydroxide, coral lime shell, calcium carbonate, chalk powder, that is also calcium carbonate, blast furnace bag, calcium silicate. Then others such as wood ash, ground oyster shell. These are also some examples of liming materials. Sir, Now sir, we have got a big list of liming material. স্যার উড অ্যাশ কিভাবে কাজ করে স্যার? হ্যাঁ, উড অ্যাশ কিভাবে লাইমিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে স্যার? wood ash. যত ধরনের অ্যাশ আছে, নট অনলি উড অ্যাশ, এটা তোমার ইভেন তুমি যদি আমাদের গ্রামে যে এখনো রান্না করার জন্য যে বিভিন্ন খড়কুটো ইউজ করা হয়, তারপরে ধানের খড় ইউজ করা হয়, তারপর তোমার ইভেন মানে ইন জেনারেল রান্নাঘরের থেকে তুমি যে ওখানে যে ছাইটা হচ্ছে, সেই অ্যাশটা তুমি যদি কালেক্ট করো, অ্যাশটা যদি অ্যানালাইসিস করো, তার পিএইচ ডিটারমাইন করো, you will find the pH around 12-13, very high pH. Very recently, in relation to one of my research, আমার একটা রিসার্চ প্রজেক্টের রিলেশনে আমরা ফার্মার্সের কিচেন থেকে ছাই সংগ্রহ করেছি। ছাই সংগ্রহ করে সেই ছাইটার pH মেজার করেছি, and across different locations, বিভিন্ন লোকেশনে আমরা ছাই কালেক্ট করে অ্যানালাইসিস করেছি, দেখেছি যে on an average the pH ranges from 11 to 13, so very high pH. This is due to presence of basic cations in the system. That basic cations actually contributing to increasing pH of ash materials. যত ধরনের ash আছে, all ash materials has got very high pH. Okay, so তাহলে আমাদের we have got different options. এর মধ্যে থেকে আমরা মেইনলি ইউজ করি যেটা, সেটা হচ্ছে calcic lime, বলা যায় আমরা agricultural lime. And this liming has got tremendous effect. Liming জমিতে normally একবার লাইমিং করলে it works for 3 years, 3 বছর পর্যন্ত আর লাইমিং না করলেও চলে, and the usual dose is 3 ton per hectare. 3 ton per hectare লাইম যদি তুমি দাও, তাহলে in general, মানে generally আমরা যদি বলতে চাই, definitely it depends on the pH of the soil. pH যদি খুব লো হয়, তাহলে একটু বেশি পরিমাণে লাইম প্রয়োজন হতে পারে। pH যদি comparatively higher range থাকে, তাহলে কম পরিমাণে লাইম অ্যাড করলেও চলবে। Again with the buffering capacity কেমন ছিল, এগুলো তো আছেই। তারপরে in general একটা প্র্যাকটিস হলো যে you will be using 3 ton lime per hectare, and if you apply once, you need not to apply in the next 2 years, following 2 years. If you do not add it, still the pH will be maintained at the crop suitable level. And if we think about the positive effects of liming, it has got benefits in the physical properties, benefits in modifying the chemical properties and biological properties. Liming may help improve the structure of soil. It improves soil structure. It may help decrease the bulk density of soil. You know about bulk density কমিয়ে দেয়। It may help increase the infiltration capacity, increases the infiltration capacity of soil. It may help reduce the soil erosion কমিয়ে দেয়। How? প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু how একটা প্রশ্ন আছে। Liming help improve soil structure, how? Liming decrease bulk density, how? Increase the infiltration capacity, how? Reduce the soil erosion, how? Liming reduce soil erosion কিভাবে বলো দেখি, কে বলতে পারো?
লাইমিং কিভাবে সয়েল ইরোশন কমিয়ে দিবে? Liming may help improve soil structure. How? তোমরা তো 5 বছর সয়েল সায়েন্স পড়ে আসছো, সুতরাং এগুলো তো তোমার সয়েল সায়েন্সের নলেজ থেকে এটাকে অ্যাড্রেস করতে হবে। লাইমিং এর মধ্যে আমরা জানি ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তাদের প্রপার্টি হচ্ছে স্টিকিং প্রপার্টি, স্টিক করে। তাহলে স্ট্রাকচার ফরমেশনের জন্য একটা পার্টিকেলকে আরেকটা পার্টিকেলের সাথে জোড়া দেওয়ার জন্য ইউনিট স্টিকিং ম্যাটেরিয়াল সেটা হিসেবে কাজ করবে ক্যালসিয়াম। that will reduce erosion. Infiltration capacity, লাইমিং যখন করবে সয়েলের মধ্যে প্রচুর পরিমাণে তোমার টিউবস, মাইক্রোটিউবস, মাইক্রোপোর তোমার এগুলো ডেভেলপ করবে, ফলে সয়েলের মধ্যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বাড়বে। Now chemical effects. Concentration of hydrogen ions will decrease, concentration of hydroxyl ion will increase, the solubility of aluminium, iron, manganese will decline, the availability of phosphorus and molybdenum will increase, the amount of exchangeable calcium and magnesium will increase, the percentage base saturation will increase. Do you know what is base saturation? Base saturation, CEC পড়েছো, base saturation সেখানে আলোচনা হবে। Do you know what is that? Base saturation? Base saturation কি? আর মনে নেই? কেউ বলতে পারো base saturation কি? Base saturation হচ্ছে, জয়শ্রী পাল বলবে, জয়শ্রী। Sir, percentage of CEC. হ্যাঁ, Percentage of CEC. পার্সেন্টেজ অফ সিসি বলো না তো। স্যার, যে বেস গুলা থাকবে CEC তে ওগুলার পার্সেন্টেজটা বোঝাবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে টোটাল সিইসি, যা সিইসি হচ্ছে সাম টোটাল অফ এক্সচেঞ্জেবল ক্যাটায়নস। সয়েলের মধ্যে যতগুলো এক্সচেঞ্জেবল ক্যাটায়ন আছে তার মধ্যে বেস ম্যাটেরিয়াল যতগুলো, বেসিক ক্যাটায়ন যতগুলো, সেটি হচ্ছে তার পার্সেন্টেজটাই হচ্ছে বেস স্যাচুরেশন পার্সেন্টেজ। যেমন আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা সয়েলের মধ্যে টোটাল 100টা এক্সচেঞ্জেবল সাইট আছে, 100টা এক্সচেঞ্জেবল সাইটের মধ্যে 100টা ক্যাটায়ন আছে, তাহলে তার সিইসি হচ্ছে 100। এর মধ্যে 100টার মধ্যে ধরো 15টা হচ্ছে তোমার বেসিক ক্যাটায়ন, লাইক সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে 15টা, আর বাকিগুলো হচ্ছে অ্যাসিড ক্যাটায়ন। তাহলে এই 15 হচ্ছে তার 15% হচ্ছে তার বেস স্যাচুরেশন পার্সেন্ট। এক্সচেঞ্জেবল ক্যাটায়নের কত পার্সেন্ট তোমার বেসিক ক্যাটায়ন, সেটাই হচ্ছে তার বেস স্যাচুরেশন পার্সেন্টেজ। Availability of nitrogen will increase for greater decomposition of organic matter. So these are the chemical effects of liming. And then biological effect, liming may help decomposition of organic matter and formation of humus. It may help stimulate the nitrification and nitrogen fixation processes in soil. So biological activity বাড়ায় দেয়, finally soil মধ্যে microbial activity বেড়ে যায়। So this is how liming is making a favorable environment for improving the soil physical, chemical, and biological properties. And lime requirement, lime কি পরিমাণে দরকার হবে? আমরা বলেছি যে in general আমরা 3 ton lime প্রতি হেক্টরে ইউজ করি, but there are some factors that regulate the requirement of lime.
লাইম রিকোয়ারমেন্টটাকে রেগুলেট করে বা কম বেশি করিয়ে দেয় কি, এটা সয়েল ফ্যাক্টর হতে পারে। সয়েল ফ্যাক্টর যেমন সয়েল পিএইচ, একটা সয়েলের পিএইচ কত তার উপর ডিপেন্ড করে আমরা তার লাইম রিকোয়ারমেন্টটাকে ফিক্স করি। পিএইচ যদি খুব লো হয়, আমরা আগে বলেছি পিএইচটা যদি খুব লো হয় তাহলে তার লাইম রিকোয়ারমেন্ট বেশি হবে। সয়েল টেক্সচার, টেক্সচারের ক্ষেত্রে আমরা তোমরা বলেছো যে ক্লে কন্টেন্ট হ্যাজ গট গুড রোল। তাহলে ক্লে কন্টেন্ট কোথায় বেশি? ক্লেই সয়েলে বেশি। সয়েলটা যদি ক্লেই সয়েল হয় তাহলে তার বাফারিং ক্যাপাসিটি হাই হবে, তাহলে বাফারিং ক্যাপাসিটি হাই হলে তার লাইমিং এর জন্য, তার পিএইচ চেঞ্জ করার জন্য বেশি পরিমাণে লাইম দরকার হবে। নাও অর্গানিক ম্যাটার কন্টেন্ট অফ দ্য সয়েল, টেক্সচারের মতোই অর্গানিক ম্যাটার কন্টেন্ট, অর্গানিক ম্যাটার কন্টেন্ট বেশি হলে তার সিসি বেশি হবে, তার সিসি বেশি হলে দ্যাট ইজ রিজার্ভ অ্যাসিডিটি বেশি হলে আলটিমেটলি তাকে তার পিএইচ চেঞ্জ করার জন্য বেশি পরিমাণে লাইম দরকার হবে। and ultimately both of these two, texture and organic matter, contribute to buffering capacity. Buffering capacity যদি বেশি হয় তাহলে সেই সয়েলের লাইম রিকোয়ারমেন্ট বেশি হবে। Now come to crop factors. তাহলে আমরা যে পিএইচ ফিক্স করব, যে পিএইচ কততে নিতে চাই, that depends on the crops you are growing, you want to grow. তাহলে ক্রপ একটা ফ্যাক্টর, যে তুমি ক্রপে ফিক্স করো ওই পরিমাণে পিএইচ চেঞ্জ করার জন্য কতটুকু লাইন দরকার হবে। সো crop has an important role to fix how much lime you need for changing the soil pH. Lime factors, যে লাইমটা ইউজ করবা সেই লাইমটা কতটুকু ইফেক্টিভ, কাইন্ড অফ লাইম, কোন ধরনের লাইম ইউজ করছো সেটা, ফাইননেস অফ লাইমটা ফাইননেস কেমন, এটা যদি ফাইন পাউডার ইউজ করো তাহলে কম পরিমাণে ইউজ করলে চলবে, আর যদি এটা if you have got larger particles in your lime তাহলে সেক্ষেত্রে বেশি পরিমাণে লাগবে। and quality also, লাইম ফ্যাক্টরের মধ্যে কোয়ালিটিটাও চিন্তা করতে হবে, যে লাইম তুমি জমিতে লাইম দিচ্ছ কিন্তু ওখানে যদি আমাদের বেশিরভাগ জিনিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভেজাল থাকে, ইভেন লাইমের মধ্যেও যদি ভেজাল থাকে তাহলে কম পরিমাণে লাইম দিলে তোমার কাজ হবে না, বেশি পরিমাণে দিতে হবে ভেজাল লাইম। So you need to be careful about the quality of your lime. And for the miscellaneous factors, cost involvement, লাইমের দাম অনেক বেশি, এটা ফার্মার অনেক সময় দিতে চায় না, so we need to make it economically profitable. এটা যদি প্রফিটেবল না হয় তাহলে হবে না। সো ওভারঅল ফাইনাল কথা হচ্ছে যে ফার্মার তখনই লাইম জমিতে দেবে যখন সে দেখবে যে না, আমি যদি লাইম প্রয়োগ করি তাহলে আমার আলটিমেটলি বছর শেষে যখন সেপারেশন করবে ক্রপ হারভেস্টের পরে সেই যাতে এখান থেকে লাভ হয়, যদি লাভ হয় তাহলে ফার্মার উৎসাহিত হবে লাইমিং করার জন্য। So these are the different factors that will influence the fixation of that will contribute to designing the amount of required amount of lime for production, successful production. And here I have got list of crops, তাদের suitable pH range কত, optimum pH কত, tolerance রাইসের জন্য আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6.5, এবং টলারেন্স হচ্ছে 4.5 থেকে 8। সো এইভাবে একই ক্রপের একই রকম pH requirement আছে, so we need to know about it, and this is how we can develop that technology of liming and its successful use in our crop production. So this is all about our liming. Do you have any question? That's it for today. কোনো question আছে? Queries? বায়োলজিক্যাল ফ্যাক্টর গুলো যে ছিল ওইটা আরেকবার বললে ভালো হতো স্যার, বুঝতে পারিনি। সরি, আরেকটু ক্লিয়ার করে বলো, বুঝতে পারিনি তোমার কথা। বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে না লাইমিং এর জন্য, যে
Climbing a biological factor, biological activity. জি স্যার, এটা হচ্ছে বুঝতে পারিনি স্যার এখানে। হ্যাঁ, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি লাইমিং করলে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে, আলটিমেটলি তোমার অর্গানিক ডিকম্পোজিশন ভালো হবে, ডিকম্পোজিশন ভালো হলে সেটা তোমার দ্যাট উইল ফর্ম হিউমাস, দ্যাট উইল increase the biological activity, also increase the nutrient availability also. Organic matter decomposition না হলে, organic matter জমিতে তোমার বেশি আছে কিন্তু এটা ডিকম্পোজিশন না হলে কিন্তু এটা বেনিফিট আমরা পাবো না। So we need to make environment for decomposition of the organic matter present in the soil also. আর কিছু স্যার লাইম রিকোয়ারমেন্টের যে একটা ফ্যাক্টর ছিল সয়েল টেক্সচার, এটা কিভাবে কাজ করে স্যার? soil texture, Yes, sir. soil texture আমরা বলেছি soil texture যেমন ধরো একটা সয়েল তোমার ক্লেই টেক্সচার, আর একটা হচ্ছে স্যান্ডি টেক্সচার সয়েল। আমরা জানি যে ক্লে পার্টিকেল দেখবো, ক্লে পার্টিকেলস আর নেগেটিভলি চার্জ। একটা সয়েল যদি ক্লেই হয় তার সিইসি হাই হবে, একটা সয়েল যদি স্যান্ডি হয় তার সিইসি কি হবে, লো হবে। তাহলে হাই সিইসি হলে তার বাফারিং ক্যাপাসিটি হাই হবে, আলটিমেটলি বাফারিং ক্যাপাসিটি হাই হলে তার লাইম রিকোয়ারমেন্ট বেশি হবে। এই যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে বেশি পরিমাণে লাইম দরকার হবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোয়েরি আছে? আমাদের ক্লাসে তো ছাত্র সংখ্যা কমে গেছে দেখি। We started with 212 and now you are 174. অ্যালকালাইন হলে পিএইচ কমানোর জন্য কি ইউজ করব স্যার? পরে বলবেন বলছিলেন। হ্যাঁ, আমি বলার কথা না, তোমাদের বলার কথা। স্যার এক্ষেত্রে কি সালফিউরিক অ্যাসিড ইউজ করা যাবে? জমিতে সালফিউরিক অ্যাসিড দিলে তো সব পুড়ে যাবে। স্যার তাহলে স্যার অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট নরমাল রেকমেন্ডেশন হচ্ছে সালফার অ্যাড করা, এলিমেন্টাল সালফার। মার্কেটে যেরকম আমরা লাইম পাওয়া যায় একইভাবে যে সমস্ত দেশে হাই পিএইচ ইজ এ প্রবলেম, অনেক রকম অনেক বেশি এলিমেন্টাল সালফার মার্কেটে পাওয়া যায়। এলিমেন্টাল সালফার জমিতে দিলে সয়েলের পিএইচটা আস্তে আস্তে লো কমে যাবে, পিএইচ কমবে। আমরা লাইমিং এর অপোজিট প্র্যাকটিস হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সালফার, এলিমেন্টাল সালফার। স্যার লিফে যে কম্পোস্টটা হয় স্যার, ওটা দিলে কি পিএইচ কমবে? লিফ কম্পোস্ট। কোনটা? সরি, লিফ কম্পোস্ট। কম্পোস্ট? জি স্যার, লিফ কম্পোস্ট, লিফের যে কম্পোস্ট। লিফ কম্পোস্ট নরমাল কম্পোস্ট বা ইট ডিপেন্ডস তুমি কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কম্পোস্ট করলা সেটা। তুমি যদি ধরো আমরা একবার একটা স্টাডি দেখেছিলাম, তোমার কলা পাতা দিয়ে যদি কেউ কম্পোস্ট করে তো এখানে প্রচুর পরিমাণে ক্ষার আছে, তো আলটিমেটলি এই কম্পোস্ট যদি অ্যাড করো তাহলে তোমার পিএইচ বাড়বে। তো কম্পোস্টিং ম্যাটেরিয়াল কেমন সেটা এখানে ডিটারমাইনিং ফ্যাক্টর। কিন্তু নরমালি কম্পোস্ট অ্যাড করলে খুব বেশি পিএইচ কমে না। আর কোনো কোয়েরি আছে? নাই? যদি না থাকে তাহলে আজকে এ পর্যন্তই। আর তোমাদের অ্যাট এনি স্টেজ যদি কারো কখনো কোনো মনে হয় যে এই পার্টটা তোমার কাছে ক্লিয়ার না, you are always welcome to contact me. Contact করলে I will discuss any point. স্যার আপনার কি আর কোনো ক্লাস আছে? না, এই পর্যন্তই শেষ, আমার এই পর্যন্তই। ওকে স্যার। Okay. Thank you very much. Thank you for attending class. Class করেন তাদের জন্য কি? Okay. ওকে স্যার, আসসালামু আলাইকুম। For now, bye for today. Alaikum assalam.